ঘর যেন এক অচেনা তাণ্ডবক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশায় আর ভেতরের অজানা আগুনে তার শরীর জ্বলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে পুড়ছে, মাথায় কিছুই কাজ করছে না। যা সামনে পাচ্ছে চেয়ার, বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলছে মেঝেতে, দেয়ালে, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ছুঁড়ে দিচ্ছে যেন এই ভেতরের জ্বালা একটু প্রশমিত হয়। পর্দা বাতাসে উড়ছে, টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে। তবু রৌদ্র থামছে না, তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভেতরের নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকেই ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রৌদ্র নিজের ভেতরের ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়াল। বুকের ভেতর ধকধক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে। দাঁত কিরমির করে তাকিয়ে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিসফিস করে বলল, আব্রাহাম, রৌদ্র খান কখনো কারো মায়ে পড়তে পারে না, কখনো না। মেয়েরা শুধু আমার নেশা, বুঝলি? নেশা যা পুরনো হলে আর লাগে না, আর আমি কিনা আমার নিজের কাক্ত বোন তুরার মায়ে পড়ছি। থু থু থু। রাগে নিজেই থুতু ফেলল মেঝেতে, বুকের ভেতরটা আরও ধুকপুক করতে লাগল। দুহাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়াল। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শুন রৌদ্র, তুই কারো মায়ে পড়িস নাই। ওইসব তোর নেশা, শুধু সময়ের খেলা। তুরা, হ্যাঁ তুরাও হয়তো তোর নেশার মধ্যে একজন পড়ে গেছে, এর বেশি কিছু না, বুঝলি? এর বেশি কিছু না। রৌদ্র নিজের মাথার চুল ধরে টানতে লাগল। ছাদে তখন তুরার সঙ্গে যা হয়েছে তা মনে পড়তেই ভেতরে অদ্ভুত এক চাপ উঠছে। তুরার সাথে যে আচরণ করেছে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। যখন রৌদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল, তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে। রৌদ্র রাগে দেয়ালে ঘুষি মারতে লাগল। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে রৌদ্র রাগ ম্লান হয়ে গেল, মুখে হালকা হাসি ফুটল। ফোন রিসিভ করে কানে ধরতেই শুন, সুইটহার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। গি রৌদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেবি, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার মাথা একটু নষ্ট, জানোই আমি কি করতে চাই। মেয়েটি হেসে ফেলল। ওলে আমার বাবু, তা নিয়ে চিন্তা করো না। তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ উম্মাহ গু। রৌদ্র ফোন ধরেই হাসতে হাসতে বলল, ওকে বেবি, ইউ আর মাই সুইট হার্ট। নাও, আমি খুব শীঘ্রই আসছি, লাভ ইউ টু উম্মাহ গু। দুপুরের দিকে শিহাব আসল, খান বাড়ির সবাইকে আনন্দে ভরে দিল। সবাই তাকে দেখে খুশি হল। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তুরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তুরাকে নিয়ে একটু বেরোতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হা হা, ঠিক আছে, নিয়ে যাও। তবে সন্ধ্যার আগে দিয়ে যেও, বুঝোই তো মেয়ে মানুষ গো। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসব। আর ওর হাতের আংটিও মাপ নিতে হবে গি। শিহাব সবার অনুমতি নিল তুরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তুরা কিছুই জানে না। সে নিজের রুমের বেলকনিতে বসে উপন্যাসের বই পড়ছিল। হঠাৎ তুরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে বেলকনিতে এসে বললেন, তুরা, কি করছিস এখানে? রুমে আয় তো মা। তুরার চোখে বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠল। তুনজা খানের হাতে শাড়ি দেখে সে ভ্রু কুঁচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তুরার গালে হাত দিয়ে বললেন, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তুরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেলল। তনুজা খান তুরার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দেই আমার পরি মেয়েটাকে গু। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তুরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টি তুরার কাঁধে সুন্দরভাবে বসানো হল, প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হল যেন তা তার রূপকে আরও উজ্জ্বল করে তুলছে। তুরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন, ছোট্ট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তুরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে মিশ্রণ ফুটে উঠছে। দুজনেই চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে, আর তুরা বাইরে তাকিয়ে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তুরা? তুরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল।
হালকা মাথা দুলিয়ে বলল, ভালো আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না, নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো গু। লাজুক হয়ে তুরা সামান্য আবারও মাথা নিচু করল। গাড়ির ভিতরে তাদের টুকটাক কথা হলো, মাঝে মাঝে রাস্তার আলো এবং গাড়ির হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ি রেস্টুরেন্টের সামনে থামাল। দুজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকল। পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমকচমক ধরে তুরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগল। শিহাব মৃদু মুচকি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, তো তুরা, একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষদের মতো কুকু করছে, সেটার আনসার কি তুমি দিবে? তুরা হালকা হ্যাঁ সূচক মাথা দুলাল। শিহাব সাথে সাথে গলা খাক্কারি দিয়ে বলল, আচ্ছা তুরা, আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকেই এই বিয়েতে রাজি নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছ? তুরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করল। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিহাবের প্রতি, যা এখন পুরোপুরি তৈরি হয়নি। তুরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে হঠাৎ ওয়েটারের হাত থেকে ভুলবশত কফি পড়ে যায়। কফি তুরার শাড়িতে ছড়িয়ে পড়ল। শিহাব তাড়াতাড়ি তুরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? শরীর জ্বলছে না তো? তুরা শাড়ির দিকে দেখল এবং হালকা ভ্রু কুঁচকিয়ে বলল, না, কোথাও লাগেনি, তবে শাড়িটার অবস্থা খারাপ হয়ে গেল। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায় দেখে কাজ করেন? একটু দেখে শুনে তো কাজ করবেন গু। ওয়েটার মাথা নিচু করে অপরাধ স্বরে বলল, সরি স্যার, আসলে হাত ফসকে পড়ে গিয়েছে, বুঝতে পারিনি স্যার। তুরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়, একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মানসূচকভাবে বলল, হ্যাঁ শিওর ম্যাম, আপনি আমার সাথে আসুন গো। তুরা যাওয়ার জন্য পা বাড়াল, সাথে সাথে শিহাব বলল, আমি আসব তুরা গু। তুরা হালকা মাথা নাড়ল, বিনয়ী কণ্ঠে বলল, না না, আপনি এখানে বসেন, আমি শাড়িটা ঠিক করেই আসছি গু। তুরা ওয়েটার সাথে ওয়াশরুমে চলে আসল। ওয়াশরুমে ঢুকেই তার চোখ আস্ত বড় বড় হয়ে গেল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না, ভাবছে এটা কি ওর চোখের ভুল নাকি সত্যি। তুরা চোখ ঘষল, সামনে একই জিনিস দেখছে। সামনে রৌদ্র একটা মেয়েকে দেয়ালে চেপে ধরে লিপ কিস করছে, রৌদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুক নামানো, আর রৌদ্র বারবার ওই কাঁধে নিজের ঠোঁট ছুঁয়াচ্ছে, মেয়েটা হাঁপাচ্ছে, শরীর অজান্তেই কেঁপে উঠছে। দুই হাতে রৌদ্রের চুল খামছে ধরে আছে। এই দৃশ্য দেখে তুরা আর নিজেকেই সামলাতে পারল না, মুখ থেকে বের হলো এক দীর্ঘ বুক ফাটানি চিৎকার। আ শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল, তুরা সেন্স হারিয়ে ধব্বাস করে ফ্লোরে পড়ে গেল। চলবে। রেস্টুরেন্টে যেন এক রকম ভিড় জমেছে। সেই ভিড়ের মধ্যে ডাক্তার তুরাকে দেখছেন। তুরার পাশেই শিহাব বসে আছে, যে এখন তুরার হাতের তিলু ঘষছে। শিহাবের মুখে অন্তর্চাঞ্চল্য আর চিন্তার ছাপ। তুরার কি হল, কেন সে সেন্স হারিয়ে ফেলল, আর ওইভাবে চিৎকার বা কেন দিল? তুরা যখন চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলেছিল, সেই চিৎকারে রেস্টুরেন্টের অনেক মানুষ শুনতে পেয়েছে, শিহাবও। শিহাব দৌড়ে ওয়াশরুমে এসে দেখে তুরা সেন্স হারিয়ে ফেলেছে। শিহাব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল। তুরার এক পাশে রৌদ্র দাঁড়িয়ে আছে, যার মুখ লাল টকটকা। কিছুক্ষণ আগে তুরার চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তুরা। ওয়াশরুমে তুরাকে দেখে রৌদ্র অবাক হয়ে যায়, তুরা এই সময় এখানে কখন এলো? রৌদ্রর ভাবনার মাঝেই শিহাব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। মুহূর্তেই রৌদ্র বুঝে যায়, তার মানে তুরা শিহাবের সাথে রেস্টুরেন্টে এসেছে। রৌদ্রের কেমন জানি জেলাসি ফিল হয়। মনটা যেন কেন তুরার পাশে শিহাবকে সহ্য করতে দিচ্ছে। রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করছে। ডাক্তার তুরাকে দেখে শিহাবের উদ্দেশ্য বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে সেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সে সামলাতে পারেনি, তাই সেন্স সহজে ফিরছে না। আপনি একটা কাজ করুন, বাসায় নিয়ে যান, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেইগুলো খাওয়াবেন, যাতে সেই দৃশ্যটা চোখে আর না থাকে গু। ডাক্তার বলার সাথে সাথে তুরা মুখ থেকে বিড়বিড় করে বলতে থাকে, ছিহি ছিহি, নোংরা কাজ করছে, আমি লজ্জা পাচ্ছি, ছিহি ছিহি, লজ্জা করে না ভাইয়া, নোংরা কাজ করছে, ছিহু ছিহি, খুবই অস্বস্তিকর, এটা ঠিক না, আমি লজ্জা পাচ্ছি। তুরার মুখের কথা শুনে সকলে একে উপরের দিকে তাকাল। শিহাব তো হাবা বনে গেল, তুরা এসব কি বলছে? রৌদ্র তুরার কথা শুনে হালকা কেসে উঠল।
সে বুঝতে পারল, যদি এইভাবে থাকে তুরা যে কোনো সময় রেস্টুরেন্টে তাকে নোংরা বয় বানিয়ে দিবে। তাই রৌদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই এক প্রকার তুরাকে পাজা কোলে তুলে নিল এবং শিহাবের উদ্দেশ্যে বলল, আপনি বাড়ি যান, আমি তুরাকে নিয়ে যাচ্ছি গু। শিহাব কিছু বলতে যাবে, তুরা সাথে সাথে চোখ খুলে নিজের অবস্থান বুঝার চেষ্টা করল। আর নিজেকে রৌদ্রের কোলে আবিষ্কার করল। মুহূর্তে তুরা গলা ফাটিয়ে চিৎকার করতে লাগল, আয় নোংরা, নোংরা, এই নোংরা, আমাকে নামান বলছি। আপনি একটা নোংরা, আমি দেখেছি আপনি ওই ওয়া। তুরার কথার শেষ অংশ রেস্টুরেন্টের কেউ শুনতে পারল না, কারণ রৌদ্র এক প্রকার দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল তুরাকে নিয়ে। শিহাব বরফের মতো জমে দাঁড়িয়ে রইল। যেন সব কিছুর ঘটনা তার মাথার উপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু ভিতরে কেবল শূন্যতা, কোনো শব্দ বা অনুভূতি প্রবেশ করল না। তুরা রৌদ্রের শার্টের আঁচড় ধরে ধরে টানছে, কখনো ঘুষি মারছে আর চোখ ফাটিয়ে চিৎকার করে বলছে, এই পচা বেডা পুরুষ, নোংরা পুরুষ, নামান বলছি। আমাকে আপনি ধরেছেন কেন? ঘৃণা লাগছে আপনাকে, নামান বলছি, না হলে কিন্তু কামড় দিব গো। রৌদ্র তুরার কোনো কথা শুনল না। তুরাকে এক প্রকার জোর করে গাড়িতে তুলে ডোর লক করে দিল। নিজে এসে নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিতে বসল। এমন সময়ে তুরা গাড়ির জানালা দিয়ে রেস্টুরেন্টের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকল, সবাই শুনো, শুনো, এই লোকটা খুব নোংরা। আমি দেখেছি এই লোক নোংরা। আর শিহাব, আপনি আমাকে এই নোংরা লোকের সঙ্গে যেতে দিচ্ছেন? আমি বিয়ে করব না, আপনাকে বলে দিলাম। ওরে, আমাকে কেউ এই নোংরা। রৌদ্র তুরার কথা শেষ হওয়ার আগেই গাড়ি স্টার্ট দিয়ে রেস্টুরেন্টের সীমানা অতিক্রম করে ফেলল। তুরা শেষ মুহূর্তে এমন এক চিৎকার দিল, যেন মানুষের কানের পর্দা ফাটিয়ে দিতে পারে। গাড়ির ভিতর তুরা রৌদ্রকে জ্বালিয়ে মারছে, বারবার চোখ বন্ধ করে মন মতো চিৎকার করছে, নোংরা, নোংরা ভাইয়া, একটা নোংরা, ছিহি ভাইয়া, নোংরা, আমি দেখে ফেলেছি ভাইয়া, একটা নোংরা ভাইয়া, কি বাজে কাজ করছিল ছিহউ। রৌদ্র তুরার অবস্থা দেখে বুঝল এখন বাড়িতে নেওয়া যাবে না, না হলে তুরা বাড়িতেও তাণ্ডব তুলবে। কিছুক্ষণ ভাবল কিভাবে তুরার মুখ বন্ধ করা যায়। হঠাৎ মনে হল তুরা কাশফুল খুব পছন্দ করে, আগে দেখেছে বাসায় কাশফুল দেখার জন্য বায়না করত। আর এখন তো কাশফুলের সিজন। হয়তো কাশফুলের কাছে নিয়ে গেলে তার চিৎকার কমানো যাবে। যেই ভাবা সেই কাজ, রৌদ্র তার পরিকল্পনা মতো গাড়ি নিয়ে এক নদীর দ্বারের কাশফুলের কাছে চলে এল। আর ঠিক যেমন রৌদ্র ধারণা করেছিল তাই ঠিকমতো কাজ করল। তুরা গাড়ির জানালা দিয়ে কাশফুল দেখতেই তার মুখে খুশির ঝিলিক ফুটে উঠল, চিৎকার থেমে গেল, চোখে আনন্দের আগুন জ্বলতে লাগল। গাড়ি থামতেই তুরা এক প্রকার ঝাঁপ দিয়ে গাড়ি থেকে নেমে কাশফুলের দিকে ছুটল, দুই হাত মুখে দিয়ে চিৎকার করল, ওয়াও, কাশফুল। রৌদ্র তুরার পাশে এসে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে তোর? তুরা রৌদ্রের দিকে না তাকিয়ে কেবল উত্তর দিল, হ্যাঁ, খুব। আমার কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল কাশফুল দেখতে, শুধু বাবা মানা করায় আসতে পারিনি। ওহে আমার কাশফুল, আমি আসছি, তোমার কাছে খুব মিস করছিলা না আমাকে, তাই না? আমি আসছি। কথাটা বলতেই তুরা দৌড় দিল, একবারে কাশফুলের ভিতরে ঢুকে গিয়ে খুশিতে আত্মহারা হয়ে নাচতে লাগল। তুরার হুঁশই নেই যে তার এই আনন্দের কাণ্ড কারও বুকের ঝড় তুলে দিচ্ছে। আর সেই ব্যক্তিটা আর কেউ নয়, স্বয়ং আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র তুরার এই হাসি, এই খুশি দেখে যেন তার বুকের পৃথিবী কেঁপে উঠল। তুরার প্রতিটি পায়ের তাল, ঠোঁটের কোণে ফুটে থাকা হাসি, সবকিছু যেন রৌদ্রের বুকে সরাসরি তীরের মতো লাগল, হৃৎপিণ্ডে অদ্ভুত এক স্পন্দন তৈরি করল। চোখের সামনে তুরার আনন্দ, মৃদু লাজ আর খুশির ঝিলিক সব মিলিয়ে রৌদ্র যেন মুহূর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আর এই হাসির কোনো প্রতিসাধন সে চাইছিল না, শুধু চোখে রাখতেই হল। রৌদ্র তুরার দিকে তাকিয়ে হঠাৎ কণ্ঠে কেঁপে ওঠা ভাব প্রকাশ করল, আমার কি হচ্ছে? আমি তুরাকে দেখে কেন এমন থেমে যাচ্ছি? কেন আমার তুরাকে এত ভালো লাগছে? ওকে দেখলে আমার বুক কেঁপে ওঠে, স্পন্দন কেঁপে উঠে। কেন ওকে দেখলে আমি দুর্বল হয়ে যাই? কি আছে এই তুরার মধ্যে যা আমাকে এত দুর্বল করে তুলছে? মুহূর্তেই রৌদ্র নিজের মাথায় হাত বোলাতে বোলাতে চুল টেনে ধরল, যেন নিজের মনকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করতে চাইছে, নিজের অনুভূতির গভীরে নামতে চাইছে। এই অদ্ভুত দুর্বলতা, এই অচেনা উত্তেজনা, এই এক ধরনের তাড়না যা তার ভিতরে আগে কখনো অনুভব হয়নি, যা এখন তুরাকে দেখার পর থেকে হচ্ছে। রৌদ্র নিজের ভেতরে নিজের সাথেই লড়ছে, ঠোঁট নড়ছে ধীরে, চোখে কাশফুলের আলোছায়া, কিন্তু মনের ভেতর এক প্রচণ্ড অস্থিরতা।
সে নিজের মনকে উদ্দেশ্য করে নিচু গলায় বলে উঠল, আমার মন, তুই যে তুরাকে চাইছিস, তুরা কি তোকে চাইবে? তুই তো কত মেয়ের সঙ্গে নিজের অস্তিত্ব নষ্ট করেছিস। এবং কি আজ তুই তুরার সামনেও একটা নোংরা লোকে পরিণত হলি? আমি তো ওকে এই কাশফুলে নিয়ে এসেছি শুধু এজন্য, যেন ও আমাকে আর নোংরা না বলে আমার আসল রূপটা যেন ডেকে থাকে। তাহলে এখন কেন আবার ওর দিকেই টেনে নিচ্ছিস বল? আমি যদি সত্যি ওর প্রতি আসক্ত হয়ে যাই, তাহলে তো আমি শুধু নিজের ভালোই চাইব। ওর কি ভালো হবে না খারাপ হবে সেটা আমি দেখব না। প্লিজ আর তাকাস না ওর দিকে, শান্ত হ, এইখানেই থেমে যা। এই চোখ দুটোকে আটকিয়ে দে, বন্ধ করে দে এখানে, তুরার দিকে আর তাকাস না, রৌদ্র। না তাকাস। এই কথাগুলো বলতে বলতে রৌদ্রের গলা কেঁপে উঠল, বুকের ভিতরটা ভারী হয়ে উঠল। যেন নিজেরই ভিতরে ডুবে যাচ্ছে, নিজের মনকে বুঝাতে চায়, কিন্তু মনটা যেন তুরার হাসির আলোয় প্রতিবার নতুন করে জেগে তুলছে। রৌদ্র ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপে বুকের ভিতর ধুকধুক শব্দটা আরও জোরে বাজছে। কাশফুলের কোমল সাদা ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে যেতে যেতে সে তুরার পিছনে এসে দাঁড়াল। তুরা তখন কাশফুলে মুগ্ধ, কখনো ঝুঁকে ছুঁয়ে দেখছে, কখনো বাতাসে ওড়ানো তুলোর মতো ফুলগুলো ধরার চেষ্টা করছে। হঠাৎ তুরা পিছন ফিরে তাকাতেই রৌদ্রকে এতটা কাছে দেখে সে চমকে উঠল, এক ধাপ পেছনে সরে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলল, নোংরা আপনি? থুক্কু ভাইয়া, আপনি এখানে? রৌদ্র কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এল। চোখের গভীর দৃষ্টিতে তুরার চোখে চোখ রেখে শান্ত অথচ ভারী গলায় বলল, কেন তুরা আমাকে এইভাবে টানছিস বল? তুরা, আমি যদি একবার তোর টানে চলে আসি তাহলে তুই ঠিক পারবি তো? তুরা কিছুই বুঝে উঠতে পারল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হল রৌদ্রের মুখের প্রতিটি শব্দ যেন কোনো অজানা ভাষায় বলা। তার ভাবনার মাঝেই রৌদ্র আরও এক ধাপ কাছে এল। তাদের নিঃশ্বাস প্রায় একে অপরের গালে ছুঁয়ে যাচ্ছে। রৌদ্র এবার আরও গভীরভাবে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? বল, কেন আমার বুকের ঝড় তুলে দিচ্ছিস? কেন আমাকে এতটা দুর্বল করে দিচ্ছিস? তুরা হঠাৎ থমকে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে ভয় আর বিস্ময় একসাথে ভেসে উঠল। তারপর ধীরে ধীরে এক ধাপ পিছিয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল, ভাইয়া, আপনি এসব কি আবুল তাবুল কথা বলছেন? আমার ভয় লাগছে আপনাকে। এই কাশফুলে আপনাকে আবার কোনো পেতনি টুতুনি ধরল না তো? বলেই তুরা ফিক করে হেসে উঠল, একটা শিশুসুলভ দুষ্টু হাসি। যেন রৌদ্রের গভীর কথাগুলো তার কাছে কেবলই এক মজার কৌতুক, কিন্তু সেই হাসিটাই আবার রৌদ্রের বুকে নতুন এক ঝড় তুলল। রৌদ্রে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগল। তুরা রৌদ্রের ভেতরের সেই দৃষ্টি দেখে এক ধাপ, তারপর আরেক ধাপ পিছাতে লাগল। কিন্তু রৌদ্র থামল না, সে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার কণ্ঠটা ভারী হয়ে উঠল, নিঃশ্বাস গরম হয়ে উঠল চারপাশের বাতাসের মতো। ধীরে ধীরে তুরার দিকে এগোতে এগোতে সে বলল, আমার ভিতরে কোনো পেতনি ভর করেনি, করেছিস তুই। তোর মতো পেতনি আমার উপরে ভর করেছে, যা আমাকে দুর্বল করে দিচ্ছে। আর যদি তুই ভাবিস আমার ভিতরে কোনো পেতনি প্রবেশ করেছে, তাহলে তুই কান খাড়া করে শুনে রাখ, ওই পেতনিটা আর কেউ না, তুই। কথা শেষ করার মুহূর্তেই তুরা পিছাতে পিছাতে রাস্তার সীমা অতিক্রম করে নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে, কখন সে টেরই পায়নি। বাতাসে কাশফুল উড়ছে, তুরার পায়ের নিচে নরম ঘাস সরে যাচ্ছে। রৌদ্রের শেষ কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল তার কানে, ওই পেতনিটা আর কেউ না, তুই। তুরা থমকে গেল, এক পা পিছিয়ে যেতেই ভারসাম্য হারিয়ে দুলে উঠল নদীর দিকে। নিজের শরীর টেনে ধরে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পায়ের নিচের মাটি যেন ফসকে যাচ্ছে। ঠিক তখনই রৌদ্র এক লাফে এগিয়ে এসে তুরার হাত শক্ত করে চেপে ধরল। রৌদ্র হাত ছেড়ে দিলেই তুরা পড়ে যাবে নদীতে, এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছে তুরা। তুরা রৌদ্রের দিকে তাকিয়ে রইল, যার চোখে এখন অদ্ভুত এক গভীর দৃষ্টি। সে বুঝতে পারছে না রৌদ্র আসলে কি বলছে, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মনের ভিতর দিয়ে একটুও ঢুকছে না। তুরা কিছু বলার আগেই রৌদ্র নিচু স্বরে বলল, তুই অপরাধ করেছিস তুরা, তুই আমাকে জ্বালাস, তোকে দেখলেই আমি দুর্বল হয়ে যাই। এখন আমাকে জ্বালানোর শাস্তি পাগি। কথাটা বলেই রৌদ্র হঠাৎ তুরার হাত ছেড়ে দিল, আর তুরা সাথে সাথে, বাকিটুক না হয় কালকেই দিব।